গত 9ই আগস্ট আরজিকর কাণ্ডের পর গোটা বাংলা কিন্তু তোলপাড় হয়ে গিয়েছিল। শুধু গোটা বাংলা না, সারা দেশ, এমনকি সারা বিশ্বের বিভিন্ন দেশেও কিন্তু এই আরজিকর কাণ্ডের প্রতিবাদ হয়েছে, যার ফলে কিন্তু জাস্টিস ফর আরজিকর এই দাবি এতটা জোরালো হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই একদিকে যেমন মানুষ, রাজ্যের মানুষ, বিভিন্ন স্তরের মানুষ, মহিলা, পুরুষ, শিক্ষিত, অশিক্ষিত, দিনমজুর থেকে শুরু করে চাকরিজীবী, ডাক্তার, সমস্ত স্তরের শিক্ষক, নাট্যকর্মী, অভিনেতা, অভিনেত্রী সবাই কিন্তু পথে নেমে এসেছিলেন। দাবি একটাই ছিল, জাস্টিস ফর আরজিকর। এবং যার ফলে কিন্তু আমরা দেখি বিষয়টি আন্দোলন এতটাই জোরালো হয়ে ওঠে, প্রতিবাদ এতটাই জোরালো হয়ে ওঠে যে যেখানে রাজ্য সরকার এই মামলা দেয়, তদন্তভার দেয় কলকাতা পুলিশকে, এবং তারপরে আমরা দেখি মামলা গড়ায় হাইকোর্টে, এবং হাইকোর্ট কিন্তু তড়িঘড়ি দেরি না করে তদন্তভার দেয় সিবিআইয়ের হাতে। এবং এরপরে প্রতিবাদের ঢেউ এতটা সারা বিশ্বে আছড়ে পড়ে যে নিন্দাটা হচ্ছিল ভারত সরকারের, ভারতবর্ষের আইন শৃঙ্খলা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে প্রশ্ন উঠে যাচ্ছিল। আর যার ফলেই কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় সুমোটো এই মামলাটি গ্রহণ করেন। এবং তারপরেই মানুষের একদিকে যেমন প্রত্যাশা বেড়েছে, সব প্রত্যেকের দাবি ন্যায় বিচার বা জাস্টিস ফর আরজিকর দাবি যেমন করছেন, আন্দোলনে নেমে করছেন, কেউ সোশ্যাল মিডিয়ায় করছেন, পাশাপাশি নজর রাখছেন হাইকোর্ট, সুপ্রিম কোর্টের দিকেও, অথবা নজর রাখছেন বিভিন্ন নিউজ চ্যানেলে, এবং সিবিআই বা ইডি তাদের তদন্তে কী আপডেট দেয় এদিকেও কিন্তু নজর রাখছেন। ফলে একদিকে যেমন সিবিআইয়ের উপর চাপটাও বাড়ছে, এই মানুষের যেভাবে দাবি জোরালো হচ্ছে জাস্টিস ফর আরজিকর, ফলে তারা কিন্তু তদন্তের যথেষ্ট অগ্রগতি দিন দিন বাড়িয়ে চলেছে। এবং যার ফলেই কিন্তু আমরা দেখলাম আজ সিবিআই আদালতে কিন্তু প্রাথমিকভাবে চার্জশিট পেশ করলো এই তদন্তকারী সংস্থা, এবং সেখানে যে নামটি উঠেছে সেই নামটি সঞ্জয় রায়। আরও কী হলো সব নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আরজিকর কাণ্ডের পর যেভাবে মানুষ পথে নেমেছে, যেভাবে আন্দোলন শুরু হয়েছিল, যার ফলে কিন্তু সিবিআইয়ের উপর চাপ বাড়ছিল, যার ফলে আমরা দেখেছি যে সিবিআই কিন্তু তদন্তে যথেষ্ট অগ্রগতি দেখিয়েছে। এবং কলকাতা পুলিশ যাকে গ্রেপ্তার করেছিল, যে এই সঞ্জয় রায়, সিবিআই কিন্তু তদন্তে অগ্রগতি করে পরবর্তীতে গ্রেপ্তার করে সন্দীপ ঘোষকে এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে। ফলে সিবিআইয়ের এই যে তদন্তে অগ্রগতি, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া আরও বেশ কিছু, বিশেষ করে কলকাতা পুলিশের ভূমিকা, যেভাবে এভিডেন্স ট্যাম্পারিংয়ের তথ্য সামনে এনেছে এই সিবিআই, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি আরও যেটা বলবো, যে পোস্টমর্টমে যে নিয়ম মেনে চলা হতো, সেই নিয়ম বহির্ভূতভাবে যেভাবে পোস্টমর্টমটা হয়েছে, এটাও কিন্তু এই সামনে নিয়ে এসছে সিবিআই। যার ফলে কিন্তু আরও একটা জিনিস, বিশেষ করে এই আরজিকর হসপিটালে যেভাবে মৃতদেহ বা মর্গের মৃতদেহ নিয়ে যেভাবে পর্ন ভিডিও তুলতো, এই জিনিসগুলোর সামনে সিবিআই না হলে কিন্তু কখনোই আসতো না। এবং এর পুরো ক্রেডিট কিন্তু সিবিআই, এবং সিবিআই যেভাবে তার তদন্ত অগ্রগতি বাড়িয়েছে, যার ফলে কিন্তু চার্জশিট পেশ করলো শিয়ালদা আদালতে। এবং সেখানে দেখা যায় এই চার্জশিটে কিন্তু নাম রয়েছে এই সঞ্জয় রায়। তবে আরও একটা জানিয়ে রাখি, যে এই চার্জশিট যে পেশ করেছে, এখানে কিন্তু 213 পাতার নথি জমা করেছে সিবিআই। পাশাপাশি 200 জনের বয়ান কিন্তু নথিভুক্ত রয়েছে এই চার্জশিটে, এবং সেই বয়ানের ভিত্তিতেই কিন্তু এই সঞ্জয় রায়কে আপাতত চার্জশিটে সঞ্জয় রায়ের নাম রয়েছে জানাচ্ছে। তবে পরবর্তীতে আরও সাপ্লিমেন্টারি চার্জশিট নিয়ে আসতে পারে সিবিআই, নিয়ে আসতে নিশ্চয়ই আসবে, কারণ যে ঘটনাটি ঘটেছে, সুতরাং সঞ্জয় রায়ের একার পক্ষে কিছু সম্ভব নয়। এটা একদিকে নিশ্চিত তদন্তকারী সংস্থা, যার ফলে তার তদন্ত যেমন করছে, একের পর এক চিকিৎসক থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষ, যে সন্দেহজনক মানুষ কিন্তু তারা জিজ্ঞাসাবাদ করে চলে। ফলে সিবিআই কিন্তু তদন্তে অত্যন্ত গতি বাড়াচ্ছে। এখন দেখা যাক এই পরবর্তী যে চার্জশিট সিবিআই নিয়ে আসে, সেখানে আর কার নাম থাকতে হবে, আর কারো নাম থাকতে পারে কি না, অথবা এই ধর্ষণ এবং খুনকাণ্ডে যে চার্জশিট, সেখানে যেভাবে সঞ্জয় রায় নাম এসছে, এই মূল অভিযুক্ত সঞ্জয় রায় একা কিনা সেটা পরবর্তীতে জানা যাবে, কারণ মামলা বিচারাধীন, বিচার ব্যবস্থা নিশ্চয়ই তার উপর নজর রাখবে। কিন্তু যেটা আরও যেটা গুরুত্বপূর্ণ,
যে আমরা যেটা জানতে পারি যে এই যে সন্দীপ ঘোষ যিনি ছিলেন প্রিন্সিপাল আরজিকর হসপিটাল, তার ভূমিকা নিয়ে যেভাবে প্রশ্ন উঠেছিল, পাশাপাশি তাকে যেভাবে প্রাইজ পোস্টিং করা হয়েছিল, যার ফলে রাজ্যের স্বাস্থ্য দপ্তর নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠছিল। আর রাজ্যের কলকাতা পুলিশের ভূমিকা তো আগেই বলেছি যে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তো উঠেছে, এভিডেন্স ট্যাম্পারিংয়ের অভিযোগ রয়েছে। ফলে সেইখানে দাঁড়িয়ে সিবিআই তদন্তে এই যে চার্জশিট পেশ করেছে, এই পেশ করা যথেষ্ট কঠিন ছিল, কারণ কলকাতা পুলিশের বিরুদ্ধে কিন্তু এভিডেন্স ট্যাম্পারিংয়ের অভিযোগ ছিল। পাশাপাশি যে সেমিনার রুম যেখানে দেহ পাওয়া গেছে, সেখানে যেভাবে অবাধে মানুষ যাতায়াত করেছেন, যা কিন্তু এই এভিডেন্স ট্যাম্পারিংয়ের পক্ষে যথেষ্ট, যার ফলেই আমরা দেখলাম সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে সিবিআই তদন্তে গতি বাড়িয়েছে। প্রায় 200 জনের বয়ান নেওয়ার পরেই কিন্তু এই সঞ্জয় রায়ের নাম রয়েছে এই চার্জশিটে। এখন দেখা যাক পরবর্তীতে যে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করবে সেখানে কার নাম উঠে আসে, এদিকে আমাদের নজর থাকবে। নজর রাখুন আপনারা। আরও একটা কথা বলবো যে এই যে জাস্টিস ফর আরজিকর যে দাবিটা উঠেছিল, যার ফলে সিবিআই যে তদন্ত গতি বাড়িয়েছে, এই দাবি কোথাও যেন একটু আড়ালে চলে গেছে। সামনে চলে এসেছে জুনিয়র ডাক্তারদের আন্দোলন, কারণ আমরা দেখেছি এই জুনিয়র ডাক্তারদের বিষয়টি নিয়ে যেভাবে সুপ্রিম কোর্টে সওয়াল হয়েছে, তখন থেকে কিন্তু সাইডে চলে গেছে যে এই আরজিকর চিকিৎসক ধর্ষণ এবং খুনের বিষয়টি, যার ফলে কিন্তু তদন্ত চলছে, সিবিআই তদন্ত করছে, কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে কিন্তু তেমন কোনো অগ্রগতি দেখা যায়নি। সুপ্রিম কোর্টের রায়ে যেটা সামনে এসছে বারবার, সেটা হচ্ছে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন অথবা তাদের আন্দোলন ছেড়ে কাজে যোগ দেওয়া। শুধু সুপ্রিম কোর্টের, রাজ্য সরকারও কিন্তু এই জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে প্রশমিত করার জন্য নানান উদ্যোগ নিয়েছে, বৈঠকের আহ্বান করেছেন। ফলে মিডিয়া বলুন, সোশ্যাল মিডিয়া সমস্ত কিন্তু জুড়েই রয়েছে এই জুনিয়র ডাক্তার। এরপরেই আমরা দেখলাম রাজ্য সরকার তাদের বেশ কিছু দাবি মেনে নেওয়ার পরেও কিন্তু এই ধর্নায় বসেছেন জুনিয়র চিকিৎসকরা, কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। তারপরেই সাগর দত্ত মেডিকেল কলেজের বিষয়টি সামনে আসলো এবং আবার কর্মবিরতি শুরু করলেন জুনিয়র চিকিৎসকরা, এবং কর্মবিরতি ছাড়ার কথা ঘোষণা করেও আবার অনশনে বসেছেন এই জুনিয়র চিকিৎসকরা। সুতরাং তাদের যে আন্দোলনের সদিচ্ছাটা কি, এটা কিন্তু এখন পরিষ্কার নেই। হয়তো তারা স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তন আনতে চাইছেন, কিন্তু তাদের যে প্রথম লক্ষ্য যে জাস্টিস ফর আরজিকর নয়, বা এই যে চিকিৎসক পড়ুয়া তাকে যে ন্যায় বিচার দেওয়া নয়, এটা একদিকে পরিষ্কার। কারণ তাদের দাবি হয়তো প্রথমেই নামটি এই বিষয়টি রয়েছে যে জাস্টিস ফর আরজিকর, কিন্তু তারা যেভাবে এই আন্দোলনটাকে টেনে যাচ্ছেন, তাতে একটা জিনিস স্পষ্ট যে তাদের রাজনৈতিক দিক থেকে বিভিন্ন রাজনৈতিক কোনো দল থেকে হোক ইন্ধন পেয়ে এটা চালিয়ে যাচ্ছেন। কারণ রাজ্য সরকার বিশেষ করে তাদের যেভাবে দাবিটা মেনে নিয়ে পদক্ষেপগুলো নিয়ে হলো, বিনীত গোয়েলকে সরিয়ে দিয়েছে, সুতরাং আন্দোলন এতটা টেনে যাওয়ার হয়তো আলোচনায় মিটিয়ে নেওয়া সম্ভব হতো। কিন্তু দেখা যাচ্ছে জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং পরপর আন্দোলন করছেন, এমনকি অনশনে বসেছেন আমরা দেখতে পাচ্ছি। এখন দেখা যাক এই যে সিবিআই তদন্তে যে অগ্রগতি করেছে, চার্জশিট পেশ করেছে, আগামীতে কার নাম আসে। তবে একটা জিনিসই আবার বলবো যে জুনিয়র চিকিৎসকরা যেভাবে আন্দোলনটা করছেন, এক কথায় এই চিকিৎসক পড়ুয়ার ন্যায় বিচারের যে বিষয়টি, সেটা কিন্তু আড়ালে চলে গেছে। মানুষ কোথাও যেন এখান থেকে কিছুটা হলেও দিগ্ভ্রান্ত হয়েছেন, লক্ষ্যভ্রষ্ট হয়েছেন। সামনেই পুজো, বহু মানুষ উৎসবে মেতেছেন, প্রতিবাদটাও চলছে, শুধু বাংলা নয় সারা দেশে চলছে, সারা বিশ্বে চলছে। তো সেইখানে দাঁড়িয়ে বলবো যে ন্যায় বিচারটা অত্যন্ত প্রয়োজন। তার কারণ আমরা দেখেছি এরপরেই কুলতলিতে ঘটে গেল এক তরুণ কিশোরী, মাত্র 9 বছর বয়স, তাই কিন্তু নির্যাতন করে খুনের অভিযোগ উঠেছে। ফলে ন্যায় বিচারটা অত্যন্ত প্রয়োজন। এখন দেখা যাক এই যে চিকিৎসকরা আন্দোলন করছেন, হয়তো তাদের দাবিগুলো ন্যায্য, অবশ্যই কোনো সন্দেহ নেই, কিন্তু বলবো তাদের এই আন্দোলনের ফলে, কঠোর ঘটনার ফলে জাস্টিস ফর আরজি অর্থাৎ চিকিৎসক পড়ুয়ার যে ন্যায় বিচারটি, এটা কোথাও যেন আড়ালে চলে গেছে। আর চলে গেছে তার প্রধান কারণ এই যে নির্যাতন করে খুন করা হয়েছে তারই সহপাঠী, তাদের জেদের জন্য, তাদের কঠোর মনোভাবের জন্য। এ নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন কমেন্ট করে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।